এনআরসি পলিটিক্স আবার ফিরে আসলো। তার কারণ হচ্ছে ওটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশ। কেন বলছি অসহায় আর্তনাদ? এসআইআরে এসে তারা আত্মসমর্পণ করলো কেন? নমস্কার, ফান্ডাদার আরও একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিগত 10 বছর ধরে কেন্দ্রীয় সরকার সারা দেশে এনআরসি বা এনপিআর এগুলো চালু করার কথা বলছে। আর কেন্দ্র যতবার এনআরসি চালু করার কথা বলছে ততবার বিভিন্ন রাজ্য সরকার তার বিরোধিতা করে চলেছে। বিশেষত যেসব রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যের শাসক হিসাবে গদিতে আসেন। এই বিরোধী রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান, বিহার, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসআইআর তাদের সব হিসাব ওলটপালট করে দিল। কিন্তু কেন এমন হলো? যে রাজ্যগুলি এত বছর ধরে এনআরসি ঠেকিয়ে রাখতে পারলো, তারা এসআইআর এর নথি স্বীকার করলো কেন? আর তার থেকেও বড় প্রশ্ন, কেন এই রাজ্যগুলি এবং তাদের শাসকরা এখন এনআরসি না করার জন্য হাত কামড়াচ্ছে? কেন নিজেরাই নিজেদের মাথার চুল ছিঁড়ছে? কেন বলছে যে ওরে বাবা, এই এসআইআর তো এনআরসিরও বাপ? আজকে আমরা এই ভিডিওতে সেটাই পরতে পরতে খোলসা করব, দেখব ভেতরে লুকিয়ে থাকা আসল কারণটাকে। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও। আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। তাতে যখনই আমরা এই ধরনের সব জীবন বদলে দেওয়া দুর্দান্ত ভিডিও নিয়ে আসব, আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন, তাতে তারাও উপকৃত হবেন। আর চ্যানেলে কিন্তু আরও অনেক প্রয়োজনীয় ভিডিও আছে, যেমন স্বাস্থ্য সম্পর্কিত, যেখানে আমরা আপনাদের ওষুধের খরচ কীভাবে অর্ধেকেরও কম করবেন তা নিয়ে বলেছি। টেকনোলজি সংক্রান্ত, যেমন কী ধরনের মোবাইল কিনবেন, কিভাবে স্ক্যামারদের থেকে বাঁচবেন, এবং আরও বিভিন্ন প্রতিদিনকার প্রয়োজনীয় ভিডিও, সেগুলো তো একবার চোখ বোলানোর অনুরোধ রইল। এবার তাহলে চলুন ভিডিওতে ফিরি। চ্যাপ্টার 1, এনআরসি এবং তার প্রেক্ষাপট। আমরা জানি যে, সবাই জানি 1947 দেশভাগের মাধ্যম দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম। তাহলে এই 1947 হচ্ছে ফার্স্ট ল্যান্ডমার্ক। আচ্ছা, এরপরে দেখুন, পরেরটায় আমরা যাই 1950। এই 1950-এ কী হলো? 1950-এ সংবিধান প্রণয়ন হলো, এবং আপনারা জেনে আশ্চর্য হবেন যে 1950-এই প্রথম এনআরসির ঘোষণা হয় সংসদে। আপনারা ভাবছেন ও এনআরসি তো এখন কথা হচ্ছে, তা কিন্তু নয়। 1950-এ যখন সংবিধান প্রণয়ন হয় তখনই কিন্তু এনআরসির ঘোষণা করা হয়। তার কারণ হচ্ছে, যেহেতু দেশভাগের মাধ্যম দিয়ে স্বাধীনতা এসেছিল, কাজেই সবাই মনে করছিল যে যারা এই দেশে ছিলেন অন্য দেশে চলে গিয়েছেন, বা অন্য দেশে ছিলেন এদেশে এসেছেন, একটা লোকেদের যাওয়া আসার একটা বিরাট সংখ্যক লোকের মানে যাতায়াত হয়েছে, ফলে একটা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন করার কথা বা করার প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং 1950 সালে যখন প্রথম সংবিধান প্রণয়ন হয় তখনই কিন্তু এনআরসির ঘোষণা করা হয়। এরপরে আমরা আসি 1951। সেখানে হলো ভারতবর্ষের প্রথম সেন্সাস, অর্থাৎ জনগণনা, এবং তার সঙ্গে সঙ্গে এনআরসি তৈরি হলো। যে এনআরসিটাকে বেস ধরে আসামে এনআরসির কথা হয়েছিল, মানে আসামে এনআরসি হয়েছে ইনফ্যাক্ট। তো এইটা কিন্তু মানে 1951 সালে প্রথম এনআরসি তৈরি হয়, এবং সেই সঙ্গে সঙ্গে সেন্সাসও হয়। এই দুটো ঘটনা এই 1951 সালে ঘটে গিয়েছিল। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এরপরে কি না, এরপরে আমরা দেখছি যে এই যে এনআরসিটা তৈরি হলো, এই এনআরসিটাকে আসলে চেপে দেওয়া হলো। এনআরসি যে তৈরি হয়েছিল সেই এনআরসির বেসিসেই তো পরবর্তীকালে সিটিজেনরা তাদের বংশ পরম্পরায় আসবে, কিন্তু সেটা চেপে দেওয়া হলো, এবং মানে নানা রকম মানে ডামাডোল এবং রাজনৈতিক ও ভোট ব্যাংক পলিটিক্সে এটি বেমালুম চেপে যাওয়া হয়। বুঝে গেলেন আপনারা? এবারে চলুন আমরা পরের স্লাইডটায় আসি। না, পরের স্লাইড হচ্ছে এইবারে
কিন্তু এই যে 1951 সালে প্রথম যে সেন্সাস তৈরি হলো বা এনআরসি তৈরি হলো, তারপরেও আমরা জানি ভারতে মানে বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশ হয়েছে 1971 অবধি, এবং মানে বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতবর্ষে এসছেন, এবং এই অনুপ্রবেশটা কিন্তু একটা রুটিনের মতন চলেছে। 1947-এর পর থেকেই হয়েছে, 1951-তে সেন্সাস হয়ে যাওয়ার পরেও এটা কনস্ট্যান্ট হয়েছে। এই যে ব্যাপারটা, এই সমস্যাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, এবং এই অনুপ্রবেশ সমস্যাকে রাজনৈতিক হাতিয়ার বানানো হলো, এবং এনআরসি পলিটিক্স আবার ফিরে আসলো। এখন আমরা শুনতে পাচ্ছি কেউ এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে, কেউ এনআরসি করবো বলে ভয় দেখাচ্ছে। তো এই যে পলিটিক্সটা, অর্থাৎ এনআরসি রিলেটেড পলিটিক্স, সেটা আবার চলে আসলো এখন। এবং এই এনআরসি পলিটিক্সটা আসার পেছনে কিন্তু বেসিক্যালি অনুপ্রবেশ সমস্যা, যেটা আস্তে আস্তে অ্যাগ্রেভেট করেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এই ব্যাপারটা আপনাদের এবার ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসছি এর পরের পোর্শনটায়, চ্যাপ্টার 2, এনআরসির সফল বিরোধিতা। আপনারা জানেন যে বিভিন্ন রাজ্য সরকার তারা বলেছে না, আমরা এনআরসি করতে দেব না, আমরা ইনফ্যাক্ট এনপিআর করতে, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যেটা, সেটাও তৈরি করতে দেওয়া হয়নি। এটাও বিভিন্ন রাজ্য সরকারই করেছে। তো এইটা কিভাবে এই সফল বিরোধিতা হলো? আপনারা বলবেন কেন্দ্র থেকে তো বলেছে, কি করে রাজ্যগুলো মানলো না? তার কারণগুলো আমি এখানে আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথম কারণ হচ্ছে, এনআরসি বলুন বা এনপিআর, সেন্সাস বলুন বা অন্য কোনো কেন্দ্রীয় কর্মসূচি, রাজ্য প্রশাসনের সক্রিয় সহযোগিতা ছাড়া তার রূপায়ণ অসম্ভব। অর্থাৎ কেন্দ্র বলতে পারে যে আমরা এনআরসি করব, এনপিআর করব, সেন্সাস করব, কিন্তু বেসিক্যালি এই কাজগুলো করতে যে ম্যান পাওয়ার, অর্থাৎ লোকের যে যোগান মানে দরকার, সেই যোগান কিন্তু দেবে রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসন যদি বেঁকে বসে, রাজ্য সরকার যদি বলে না আমরা এই ব্যাপারে কোনো হেল্প করব না, তাহলে পরে কিন্তু কেন্দ্রের পক্ষে এই কর্মসূচিগুলো রূপায়ণ করা সম্ভব নয়। কারণ এই যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়াতে প্রচুর সংখ্যক লোকের ইনভলভমেন্ট জরুরি, প্রশাসনিক লোকেদের। তো সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটা করা সম্ভব নয়। এবারে আসি 2 নম্বর কারণ। এটা প্রথম কারণ গেল। 2 নম্বর কারণ হচ্ছে, এইটা একটা বুঝতে হবে যে সাংবিধানিক প্রতিষ্ঠান বনাম প্রশাসনিক প্রতিষ্ঠান। অ্যাকচুয়ালি এই যে এনআরসি বলুন বা এনপিআর বলুন, সেন্সাস বলুন, এইগুলো এক একটা কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট এগুলোকে করে। যেমন এনআরসি করার কথা হচ্ছে হোম বা স্বরাষ্ট্র দপ্তরে। এবার এটা কিন্তু একটা দপ্তর, এইটা বুঝতে হবে। এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটা একটা প্রশাসনিক বিভাগ, কেন্দ্রীয় সরকারের একটা প্রশাসনিক বলতে পারেন ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটা বেসিক্যালি এটা করবে। এবার এই যে প্রশাসনিক প্রতিষ্ঠান, অর্থাৎ যেটা স্বরাষ্ট্র দপ্তর এনআরসি করার ক্ষেত্রে, তারা যখন রাজ্য সরকারের কাছে হেল্প চাইলো, তখন রাজ্য সরকার ডিনাই করতে মানে করার কথা নয়, কিন্তু করতে পারে। এবং এইটাকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি এই এনআরসিটাকে বাধা দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রশাসনিক যেহেতু প্রতিষ্ঠান এবং প্রশাসনিক অর্ডার দিচ্ছে, তারা এতে কিন্তু রাজ্য সরকার না বলতে পারে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান যদি হয়, তাহলে কিন্তু না বলার জায়গা নেই। যেমন সাংবিধানিক প্রতিষ্ঠান কি? যেমন ধরুন সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশ দেয়, তাহলে সেই নির্দেশকে কিন্তু রাজ্য সরকার সেটার এগেনস্টে যেতে পারে না। তার কারণ হচ্ছে ওটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশ। ঠিক সেরকমভাবে লোকসভা বা মানে রাজ্যসভা বা আইনসভা যেটাকে আমরা বলি, সেই আইনসভা যদি কোনো আইন প্রণয়ন করে, তাহলে পরেও রাজ্য তার বিরুদ্ধে যেতে পারে না, কারণ সেক্ষেত্রেও সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের আদেশ। তো এইটা বুঝতে হবে। অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান যদি কোনো আদেশ দেয়, তাহলে সেই আদেশটা কিন্তু রাজ্যগুলোকে মানতে হয়, মানতে তারা বাধ্য। কিন্তু প্রশাসনিক প্রতিষ্ঠান যদি কোনো অর্ডার দেয়, সেই অর্ডারটা না মানলেও চলে। অর্থাৎ এইখানে কিন্তু একটা মানে পরিষ্কার দুটো আলাদা সেক্টর, একটা হচ্ছে সাংবিধানিক আর একটা হচ্ছে প্রশাসনিক। আমি ক্লিয়ার করতে পেরেছি? এখন হোম বা স্বরাষ্ট্র দপ্তর হচ্ছে কিন্তু প্রশাসনিক, সাংবিধানিক নয়।
তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা আসি তৃতীয় কারণে। তৃতীয় কারণ কি? বিচার বিভাগের হস্তক্ষেপ। আমরা জানি আসামে যখন এনআরসি ইমপ্লিমেন্ট করা হয়েছিল তখন প্রচুর মামলা হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন লোক সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বিভিন্ন রকম মামলা করেছে, এবং সেই মামলার ফলে আস্তে আস্তে এনআরসি ডিলে হয়েছে, আরও ডিলে হয়েছে, এবং তারপরে বেশ কিছু ক্ষেত্রে সেগুলোকে তার যে প্রক্রিয়া সেটাকে বদলাতে হয়েছে। অর্থাৎ বিচার বিভাগের একটা হস্তক্ষেপ কিন্তু এই ধরনের এনআরসি বা এই ধরনের ইগুলোর ক্ষেত্রে বিচার বিভাগের হস্তক্ষেপ ছিল, কারণ বিভিন্ন লোক বিভিন্ন সময় এবং রাজ্য সরকারও অনেক সময়ে বিভিন্ন মানে বিষয়ে বিচার বিভাগের দ্বারস্থ হয়েছে এবং বিচার বিভাগ সেখানে হস্তক্ষেপ করেছে। এই কারণগুলোর জন্য, অর্থাৎ এই তিনটে কারণের জন্য অ্যাকচুয়ালি এনআরসিকে এই বিরোধী রাজ্যগুলি সফলভাবে আটকে দিতে পেরেছিল। চ্যাপ্টার 3 হচ্ছে এসআইআরে আত্মসমর্পণ। অর্থাৎ এই যে এনআরসিকে সফল প্রতিরোধ করতে পারলো রাজ্যগুলো, কিন্তু হঠাৎ করে এসআইআরে এসে তারা আত্মসমর্পণ করলো কেন, এটা বুঝতে হবে। এটার জন্য এটারও কিন্তু আবার ওরকম তিনটে কারণ আছে। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশনের কাজ কি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ভোট পরিচালনা করা। এবার এই যে রাজ্যগুলোতে যে সরকার ক্ষমতায় রয়েছে, তারা ক্ষমতায় আছে কেন? তারা কোনো না কোনো ইলেকশনে দিয়ে মনোনীত হয়ে ক্ষমতায় এসছে। এখন তাদের যদি টার্ম শেষ হয়ে যায় এবং সেখানে যদি ইলেকশন না হয়, তাহলে পরে একটা সমস্যা তৈরি হবে। কাজে ইলেকশন কমিশনকেই তাদের ইলেকশনের কাজটা করাতে হবে। সুতরাং ইলেকশন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন করা। এবার নির্বাচনে যদি না হয় তাহলে পরে কি হবে? তাহলে পরে তো সরকার চলে যাবে। অতএব নির্বাচনটাই যদি না হয় তাহলে তো যে শাসক দল ক্ষমতায় আছে সে তো আর ক্ষমতায় থাকতেই পারবে না। ফলে ইলেকশনটা করাতেই হবে। ফলে ইলেকশন কমিশনের কাজটা বাধ্যতামূলকভাবে প্রতিটি রাজ্য সরকারকে করতেই হবে, কারণ ইলেকশনে যদি না হয় তাহলে যে বিরোধী মানে কেন্দ্রের বিরোধী দল যারা রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা তো ক্ষমতাতেই থাকতে পারবে না। সুতরাং ইলেকশন কমিশনের কাজটা যেহেতু নির্বাচন করানো, ফলে ইলেকশন কমিশনের কাজে বাধা দেওয়া মানে বেসিক্যালি নির্বাচনে বাধা দেওয়া। ফলে ইলেকশন কমিশনের কাজে হস্তক্ষেপ করা গেল না। এরপরে আসি আমরা 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যদি ভোট সময় মতো না হয় তাহলে রাষ্ট্রপতি শাসনের ভয়। ভোট সময় মতো না হলে কি হবে? ভোট সময় মতো না হলে রাজ্যের যে বিধানসভা সেটা ভেঙে যাবে। ভেঙে গেলে পরে রাষ্ট্রপতি শাসন চলে আসবে। অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের ভয়টা সবসময় কাজ করছে। এটা হচ্ছে এই দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণ কি? যে ভোট যদি সময় মতো না হয় তাহলে আলটিমেটলি রাষ্ট্রপতি শাসনে ভয় তৈরি হচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। আর কোনো শাসক দলই 3 নম্বর কারণ হচ্ছে কোনো শাসক দলই রাষ্ট্রপতি শাসনে ভোটে যেতে চায়। কারণ এটা আমরা জানি যে যে দল বা যে সরকার যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই অ্যাকচুয়ালি তো রাজ্যের যে এই প্রশাসনিক মেশিনারি সেটা তো তাদের আন্ডারেই কাজ করে। সুতরাং এই মেশিনারিটা তাদের আন্ডারে থাকা অবস্থায় ভোট করানো বা ভোটে যাওয়া সেটা তাদের জন্য অনেক বেশি সুবিধাজনক। কিন্তু যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যায় তাহলে পরে এই টোটাল যে প্রশাসনিক মেশিনারিটা যারা রাজ্যের রয়েছে সেটা রাষ্ট্রপতি মানে রাজ্যপালের আওতায় চলে যাবে। সেই ক্ষেত্রে তারা আর ওই মেশিনারিকে ইউজ করতে পারবে না। সুতরাং প্রত্যেকটি রাজ্যের শাসক দলই তারা কোনো সময় মানে রাষ্ট্রপতি শাসনে বা রাজ্যপালের শাসনে তারা কিন্তু ইলেকশনে যেতে চায় না। তাহলে এই ভয়গুলোর জন্য বেসিক্যালি এসআইআরে তারা আত্মসমর্পণ করলো, অর্থাৎ বাধা দিতে পারলো না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার বলে দিচ্ছি এই 3টে পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ইলেকশন কমিশন যেহেতু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ফলে ইলেকশন কমিশনের আদেশ রাজ্য মানতে বাধ্য। 2 হচ্ছে তারা যদি না মানে তাহলে পরে অটোমেটিক্যালি যে মুহূর্তে তাদের টার্ম শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি শাসন সেখানে জারি হবে। আর 3 হচ্ছে রাষ্ট্রপতি শাসনের আন্ডারে কোনো শাসক দলই নির্বাচনে যেতে চায় না, বিশেষ করে তারা যদি বিরোধী মানে কেন্দ্রের বিরোধী সরকার হয়। কারণ সেই ক্ষেত্রে পুরো রাজ্য প্রশাসনকে তারা যে ইউজ করতো সেই ইউজ করাটা অনেকটাই তাদের আর মানে তাদের হাতে আর থাকবে না।
সুতরাং এই তিনটে কারণের জন্য বেসিক্যালি এসআইআরে তাদেরকে আত্মসমর্পণ করতে হলো। চ্যাপ্টার 4, অসহায় আর্তনাদ। কেন বলছি অসহায় আর্তনাদ? 5টা কারণে। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে, প্রথমত ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এইটা বুঝতে হবে। ইলেকশন কমিশনের ব্যাপারটা কি হচ্ছে, যে ইলেকশন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনো একটা অর্ডার দেওয়া হচ্ছে, ফলে সেই অর্ডারটা রাজ্য সরকার আটকাতে পারছেন। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানের অর্ডার, যেমন সুপ্রিম কোর্টের অর্ডার, যেমন আইনসভার অর্ডার, ঠিক সেরকমভাবে এই ইলেকশন কমিশনের অর্ডার আটকানোর ক্ষমতা রাজ্যের নেই। এবার যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে অর্ডারটা আসছে, সেহেতু সেই অর্ডার আটকানোর, যেটা স্বরাষ্ট্র দপ্তরের অর্ডার যেমন আটকাতে পারত রাজ্য, কিন্তু ইলেকশন কমিশনের অর্ডার আটকানোর ক্ষমতা তাদের নেই। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্য প্রশাসন ইলেকশনের কাজে ইলেকশন কমিশনের অধীনে চলে যায়। যে মুহূর্তে ইলেকশন কমিশন কোনো একটা নির্দেশ দেয় যে ভাই তোমাকে এই কাজটা করতে হবে, কোনো রাজ্যকে নির্দেশ দিল, এবং সেই রাজ্যের যখন প্রশাসন সেই কাজটা করে, তখন আসলে তারা ইলেকশন কমিশনের আন্ডারে থাকে। এইটা ফলে কি হচ্ছে, অর্থাৎ রাজ্যের যে প্রশাসনকে, রাজ্যের যে শাসক দল তারা যে ইউজ করবে, সেই ক্ষেত্রে শাস্তির একটা ভয় রয়ে যাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি পুরো রাজ্য প্রশাসনই ইলেকশন কমিশনের আওতায় কাজ করছে। তো এইটার জন্য কি হচ্ছে, এই রাজ্য প্রশাসনের উপরে রাজ্য সরকারের যে নিয়ন্ত্রণ, সেটা অনেকটাই কমে যাচ্ছে। তার ফলে একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো এইটা হচ্ছে দ্বিতীয়ত, যেখানে রাজ্য প্রশাসন যেহেতু ইলেকশন কমিশনের অধীনে চলে গিয়েছে, ফলে তাদেরকে দিয়ে নিজেদের মন মতন কাজ করানোটা অনেক বেশি সমস্যা তৈরি করছে। 3 নম্বর কি? তৃতীয়ত কি? তৃতীয়ত, বিহারের যে এসআইআর এর পদ্ধতি অন্য রাজ্যে বদলে যাওয়া, এইটা একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। কি হয়েছে, বিহারে যেভাবে এসআইআরটা হয়েছিল, সমস্ত বাকি রাজ্যগুলো ভেবেছিল সেইভাবে এসআইআরটা হবে। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরুন যে ওই বিএলওদের দ্বারা বিহারে কি হয়েছিল, বিএলওরা এসআইআর এর ফর্ম নিয়ে গিয়েছিল এবং তারাই ডকুমেন্ট পরীক্ষা করে ওখান থেকে ফর্মটা ফিল আপ করিয়ে নিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সহ যে 12টা রাজ্যে পরের বার এসআইআর হচ্ছে, সেইখানে কিন্তু এই ব্যাপারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ যেহেতু বিএলওরা বলছিল তাদের ওপর খুবই রাজনৈতিক চাপ রয়েছে বা ইত্যাদি, এই ব্যাপারগুলো চলে এসেছিল। ফলে ইলেকশন কমিশন কি করে, যে বিএলওদের হাত থেকে ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের এইটাকেই সরিয়ে দেয়। তাদের কাজ ছিল শুধু ফর্মটা দিয়ে দেওয়া এবং ফর্মটা ফিল আপ করা অবস্থায় জমা নিয়ে নেওয়া। তার ফলে রাজনৈতিক হস্তক্ষেপ করে যদি সেই ফর্মে অন্যান্য কোনো অবৈধ ডেটা যদি দিয়েও দেওয়া হয়, সেখানে তাতে বিএলওদের খুব একটা কিছু মাথা ব্যথা নেই, কারণ তারা বলবে আমি যাদের ফর্ম দিয়েছিলাম তারা ফিল আপ করে দিয়েছে, আমি আপলোড করে দিয়েছি। সুতরাং বিএলওদের ওপর থেকে সম্পূর্ণ চাপটাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এর ফলে এটা সমস্যা হলো, সেটা হচ্ছে যে এই বিএলওদের দিয়ে কাজটা করানো হবে, এইভাবেই নিজেদের দলকে ট্রেন করেছিল এই রাজনৈতিক দলগুলো। যেহেতু ব্যাপারটা ঘুরে যায়, সেহেতু সেই যে ট্রেনিং বা সেই যে মেথডগুলো যেটা তারা ঠিক করেছিল, যেভাবে আমরা কাজটাকে গুছিয়ে নেব, সেইটা আর করতে পারছে না। এই সব মিলে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। এবং এখন দেখুন, পুরো ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়াটাই কিন্তু এইআরও এবং ইআরওদের কাছে চলে এসছে, অর্থাৎ যারা কিন্তু বিডিও বা এসডিও র্যাঙ্কের অফিসার। ফলে এদের যেহেতু চাকরি সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে তারা প্রচণ্ড টেনশনে রয়েছে, ফলে রাজ্য সরকারের পক্ষে তাদেরকে দিয়ে অবৈধ কাজকর্ম করিয়ে নেওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে সামনে তো ইলেকশন আছে, অর্থাৎ ইলেকশনের জন্য আর বেশি সময় নেই। অর্থাৎ এই ইলেকশনের পরে কোন দল ক্ষমতায় আসবে, সেটা যদি একটু ক্লিয়ার না থাকে, তাহলে অফিসাররা ভাবছেন যে আমি যে কোনো একটা করব, তারপরে যদি সরকার পরিবর্তন হয়ে যায়, তখন তো প্রবলেম হয়ে যাবে। তো এটা হচ্ছে তৃতীয়ত। চতুর্থত যে কারণটা হয়েছে, নতুন নির্দেশিকায় ভোট ব্যাংক হারানোর আতঙ্ক। অ্যাকচুয়ালি দেখুন, এই জাস্ট ইলেকশন কমিশন হঠাৎ করে ডিসিশন দিল
যে ওবিসি সার্টিফিকেট, আমরা জানি কাস্ট সার্টিফিকেটের মাধ্যম দিয়ে নাগরিকত্ব প্রমাণ করার একটা সুযোগ ছিল, কিন্তু ইলেকশন কমিশন হঠাৎ করে বলল যে ওবিসি সার্টিফিকেট যেগুলো 2010-এর পরে ইস্যু হয়েছে সেগুলো কিন্তু প্রমাণ হিসেবে দেওয়া যাবে না, যেহেতু সেই মামলাটি কোর্টে বিচারাধীন। এবার আমরা সবাই জানি যে এই ওবিসি সার্টিফিকেট কীভাবে মানে বিতরণ করা হয়েছে। এবার এই কারণে এই যে নতুন নতুন নির্দেশিকা আসছে, তার ফলে কি হচ্ছে যে মানে রাজ্যের শাসক দলের তাদের ভোট ব্যাংক হারানোর আতঙ্ক গ্রাস করছে। অর্থাৎ ওবিসি এই যে নতুন নির্দেশিকা যে ওইটা করা যাবে না, এটাই। তারপরে ধরুন এই যে যেটা শুনানি হচ্ছে, সেই শুনানিতে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র রাজ্য সরকারি অফিসার এবং যার শুনানি হচ্ছে সেই শুধু ওখানে উপস্থিত থাকতে পারবে, বিএলএদের উপস্থিত থাকা যাবে না। এখন এই ব্যাপারটা তো বিহারে ছিলই না, কারণ বিহারে তো বেসিক্যালি শুনানির আগেই বিএলওরাই ওই কাজগুলো করে ফেলেছিল, মানে ওই ডকুমেন্ট ভেরিফিকেশনে। কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ে যেহেতু বিএলওরা থাকতে পারছে না, ফলে রাজনৈতিক কোনো দলেরই ওখানে উপস্থিতি নেই, সেটাও একটা প্রবলেম তৈরি করছে। তো এই নতুন নতুন নির্দেশিকায় বেসিক্যালি মানে এই দলগুলির মধ্যে ভোট ব্যাংক হারানোর আতঙ্ক তৈরি হচ্ছে। এটা হচ্ছে চতুর্থত। আর লাস্ট কি, বিচার বিভাগের হস্তক্ষেপের সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে গেছে। যেহেতু ইলেকশন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, সাংবিধানিক বডি, সেই জন্য কি হচ্ছে যে প্রথম দিকে বিহারে যখন এসআইআর হয়েছিল তখন মানে বেশ কিছু মামলা জমা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে কিছু নির্দেশ দিয়েও ছিল, কিন্তু ইলেকশন কমিশন সেখানে খুব একটা কঠোর অবস্থান নেয়। তারা বলে যে আমরা যেহেতু সাংবিধানিক বডি, সেহেতু আমরা সুপ্রিম কোর্টের মানে অর্ডারের আন্ডারে পড়ি না। তো এই ব্যাপারটা হতে, এবং তারপরে সুপ্রিম কোর্ট অবশ্য বলে যে ঠিক আছে তোমরা করো, কিন্তু যদি কোনো পদ্ধতিগত গলত থাকে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এইটা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টও বুঝেছে যে ইলেকশন কমিশনের ওপরে খুব একটা দাদাগিরি তারাও করতে পারবে না। তার ফলে ইলেকশন কমিশনের অ্যাকচুয়ালি ওপরে এই সুপ্রিম কোর্ট বা বিচার বা হাইকোর্টের, মানে সুপ্রিম কোর্টই করতে পারছে না তো হাইকোর্ট কী করবে, ফলে বিচার বিভাগের হস্তক্ষেপের সম্ভাবনাটা খুবই ক্ষীণ হয়ে গিয়েছে। বুঝতে পারছেন তো? তার মানে আমি আরেকবার পয়েন্টগুলোকে একবার রিপিট করে দিচ্ছি। প্রথমত, ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে রাজ্য প্রশাসন এখন ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছে, ফলে তাদের দিয়ে রাজ্য সরকার ইচ্ছে মতন কাজ করাতে পারছে না, প্রবলেম তৈরি হচ্ছে। তৃতীয়ত কি, বিহারের এসআইআরের যে পদ্ধতি, সেই পদ্ধতি এখানে বারে বারে বদলে গেছে, ফলে সেখানে একটা সমস্যা তৈরি হয়েছে। চতুর্থত হচ্ছে নতুন নতুন নির্দেশিকা এসছে ইলেকশন কমিশনের, যেটা এক্সিস্টিং যেভাবে কাজটা হওয়ার কথা ভাবা হয়েছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নতুন নতুন নির্দেশিকায় অনেক কিছু বাদ চলে যাচ্ছে, ফলে একটা ভোট ব্যাংক হারানোর ভয় তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর পঞ্চমত হচ্ছে, শেষে যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে বিচার বিভাগের হস্তক্ষেপের সম্ভাবনা খুবই ক্ষীণ। বিচার বিভাগ খুব বেশি এখানে মাথা গলাচ্ছে না এই এসআইআর এর প্রসেস নিয়ে। হয়তো প্রসেসের কোনো ভুল হলে করতে পারে, কিন্তু প্রসেসের ভুল ইলেকশন কমিশনও বুঝেছে যে আমাদের প্রসেসটা ঠিক করে করতে হবে, যাতে এটা নিয়ে মানে কোর্টে কোনো মামলা না হয়। ফলে তারাও অনেক বেশি গুছিয়ে কাজটা করছে, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু বিচার বিভাগের হস্তক্ষেপের সম্ভাবনা খুবই ক্ষীণ দেখছে। এই সব মিলে বিরোধী রাজ্যগুলির এসআইআর নিয়ে এখন সাপের ছুঁচো গেলার অবস্থা। তারা না পারছে এসআইআরকে গিলতে, না পারছে ওগরাতে। এসআইআর না করতে দিলে রাষ্ট্রপতি শাসন ইলেকশনের ভয়, করতে দিলে ভোট ব্যাংক হারানোর ভয়। তাই তারা এখন কি করা উচিত তাই বুঝে উঠতে পারছে না। কিন্তু তারা এটা বুঝতে পারছে যে আগে এনআরসিটা হয়ে গেলে ভালো হতো, কারণ এনআরসি অনেকটা সময় নিয়ে হতো, রাজ্য প্রশাসনের উপর তাদের অনেক বেশি নিয়ন্ত্রণ থাকতো, বিচার বিভাগকে কাজে লাগানোর অনেক বেশি সুযোগ থাকতো, এবং এই সব করে কোনোভাবে এনআরসিতে নাম তুলে দিতে পারলেই সেই কাগজেই এসআইআর নামটা উঠে যেত, যেটা এখন আসামের ক্ষেত্রে ঘটছে। সেখানে এনআরসি হয়ে যাওয়ার জন্য ইলেকশন কমিশন এসআইআর করলই না। তার ওপর আগেই এনআরসি হয়ে গেলে ভোটের আগে অনুপ্রবেশও নির্বাচনে বড় ইস্যু হতো না। সব মিলিয়ে এখন তাদের অসহায় আর্তনাদ করা ছাড়া আর বিশেষ কিছু করার নেই। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবার সঙ্গে শেয়ার করুন, আর এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চান কিনা
তাও জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, শিগগিরই ফিরবো এরকমই একটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে। তাই এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন? ও সাবস্ক্রাইব করে নিয়েছেন, থ্যাংক ইউ। ফান্ডাদা পরিবারে আপনাকে স্বাগত। আজ তাহলে আসি, বাই।